শুরু করেছি ডার্ক সাইড লেখনীতে জাবিন ফোরকান। পর্ব সংখ্যা ৩৯। জবাব এলো না আসমানের তরফ থেকে, শুধু স্টিয়ারিং এ তার আঙুল সমূহ জোরালোভাবে চেপে বসলো। অত্যন্ত জোরে বাঁক কেটে অপর সড়কে প্রবেশ করলো গাড়ি। ভ্রু জোড়ার মাঝে ধারণ করলো কুঞ্চন। তাকে বিরক্ত করে বেশ গদগদ রোজা। অনুভূতিহীন পাথরের সামান্যতম ঈর্ষাও যদি প্রস্ফুলিত হয়, ক্ষতি কি? জানো, ওই প্রফেসরের একটা প্রাইভেট ব্যাচ আছে, ভাবছি আমিও ভর্তি হই। সিজিপির এর জন্য ভালো শিক্ষাও তো প্রয়োজন, বলো। অবশ্য ওনাকে দেখলে আর পড়াশোনার হুঁশ থাকে না। চাকার কর্কশ আর্তনাদ তুলে থমকে গেল গাড়ি। প্রতিক্রিয়ার বেগে দরুন রোজার সামনে ছিটকে গেল। পরক্ষণেই বাধা পড়ল সিট বেল্টের কারণে। ধুকপুক করতে থাকা বুকে হাত চেপে ফিরে তাকালো আসমানের উদ্দেশ্য। দৃষ্টি জুড়ে যার নিগড় অমানিসা। ঈর্ষান্বিত করতে চাইছো আমাকে? একটি শক্ত ঢোক রোজের কণ্ঠ হতে উদরে নেমে গেল। কণ্ঠটির কিঞ্চিত গুরুগম্ভীর ঠেকছে। অজান্তেই কি ক্রোধান্বিত করে ফেলল আসমানকে। নিজেকে নিজের সজোরে চপার দিতে ইচ্ছা হচ্ছে তার। কি দরকার ছিল এমন কাল্পনিক প্রফেসরের কাহিনী বোনার? স্টিয়ারিং থেকে হাত হটিয়ে রোজার সন্নিকটে ঝুঁকল আসমান। মার্কসের উপরে তার জ্বলন্ত দৃষ্টি যেন হৃদয়ের অগ্রসর চালাচ্ছে। অনুভূতির অপ্রয়োজনীয়। আমার কোনো প্রকার অনুভূতি হতো না। ভুলে গিয়েছ কি? দুঃখিত। সম্ভব হলো না ওই সম্মোহীন দৃষ্টি মাঝে দৃষ্টিপাত। মাথা ঘুরিয়ে নিল রোজা, তাকালো ভিন্ন পাশে। কোলের উপর রাখা আঙ্গুলগুলো একে অপরের ফাঁকে ঢুকে চেপে বসেছে চিন্তায়। কিঞ্চিত বিষাদও অনুভূত হচ্ছে। আসমান তার তরে ঈশান্বিত হবে। তপ্ত মরুর বুকে মরীচিকার পানে ছুটে চলাও যেন তার চাইতেও অধিক গ্রহণযোগ্য। কিন্তু রোজা ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিল ভাগ্য কতটা বৈচিত্র্যপূর্ণ। সব থেকে অসম্ভব জিনিসটিও সম্ভব করে তোলে সে মরীচিকার মাঝেও সন্ধান দিতে পারে সুপেয় জলের। অতর্কিতে রোজার চিবুকে ঠেকল আসমানের বলিষ্ঠ তর্জনী এবং বৃদ্ধা। এক ঝটকায় ঘুরিয়ে ফেলল। দৃষ্টি মেলে বাক্রুদ্ধ হয়ে পড়ল রোজা। সিট বেল্টের বাঁধন এড়িয়ে তার এতটা সন্নিকটে এসে পড়েছে আসমানের চেহারা, যে উষ্ণ নিঃশ্বাসের আবহাওয়া ছুঁয়ে দিচ্ছে মুখায়ুর। ওই কৃষ্ণগহ্বর যেন শুষে নিল রোজার অস্তিত্ব এক লহমায়। অনুভূতির অপ্রয়োজনীয়তা আমার অদূর অতীত। নিয়ন্ত্রণহীন আবেগ আমার মধুর বর্তমান। তীর তীর করে কাঁপল রোজার অধর। উচ্চারণ করতে চাইল শব্দ, তবুও সক্ষম হলো না। আরো একটি ঝুঁকে এলো আসমান। তার মাস্কে ঠেকল রোজার কোমল অধর। শিউরে উঠল রোজা। যদি মাস্কের বাধা মাঝখানে না থাকতো, তবে কি? আমি ঈর্ষান্বিত জ্যোৎস্না, সত্যি ঈর্ষান্বিত। আমায় আর ঈর্ষান্বিত করো না। নিজের শ্রবণ ইন্দ্রিয়কে বিশ্বাস করে উঠতে বেগ পোহাতে হলো রোজাকে। সুতীব্র বাসনা জাগলো অন্তরে। ওই অপ্রয়োজনীয় মাস্কটি হাঁটিয়ে বাধা দূর করার। উত্তোলন করল নিজের হাত। কাঁপল তা উত্তেজনায়। কিন্তু মাস্ক স্পর্শের পূর্বে আসমানের হাত পাকড়াও করল তাকে। মুষ্টিবদ্ধ করে চাপ প্রয়োগ করল হালকা। উন্মুক্ত করতে দাও ওই শৃঙ্খলকে। রোজার কথার উত্তরে মাথা নাড়ল আসমান। কলঙ্ক দূর থেকে অবলঙ্কন শ্রেয়, নিকটে টানলে শুধুমাত্র আতঙ্ক। কে বলেছে তোমাকে? বরংবার কেন কলঙ্কের দোহাই দাও? কারণ আমি জানি এই কলঙ্কের স্পর্শ যতটা মধুর, এর সন্নিকটতা ততটাই রোমহর্ষক। দানবকে হয়তো অনুভব করা যায়, কিন্তু উপভোগ করা যায় না রোজা। দারুণ এক স্পৃহায় কম্পিত হলো রোজা। অনুধাবন করতে পারছে সে আসমানের নিজেকে গুটিয়ে রাখার কারণ। হয়তো সে নিজেও কাছে আসতে চায়, কিন্তু চাঁদের শরীরের ওই কলঙ্কের চিহ্ন তাকে দূরে ঠেলে দিচ্ছে। অন্তরে জন্ম দিয়েছে দ্বিধাদ্বন্দ্ব। হয়তো তার অর্ধাঙ্গিনী ভয় পাবে, কামনা করতে চাইবে না ওই পৈশাচিক রূপ। অমানিসার এই ভ্রান্ত মনোবাদ গুড়িয়ে দেওয়া প্রয়োজন অতি সত্বর। তোমার ধারণা ভুল আসমান, ঘোষণা করল যেন রোজা। অতঃপর সহসায় ঘটল ঘটনাটি। সিট বেল্টের বাঁধন খুলে সে গিয়ার পেরিয়ে পৌঁছালো অপর পাশে।
আসমানের দৃষ্টিতে মহাবিস্ময় ফুটিয়ে উরুর উপর বসল তার অর্ধাঙ্গিনী। অজান্তেই ভারসাম্য রক্ষায় কোমর জড়িয়ে গেল আসমানের বাহু জোড়া। দ্রুত গতিতে আশেপাশে তাকালো তার নয়ন। ওয়ান ওয়ের মিরর সম্বলিত গ্লাসের কারণে গাড়ির ভেতরের দৃশ্য পর্যবেক্ষণ প্রায় অসম্ভব। সড়কপথ এই শীতের দুপুরে প্রায় নির্জন। অদূরে শুধুমাত্র কয়েকটি যানবাহন নজরে পড়ছে। রোজা একটানে তার মাস্কটি খুলল, ছুঁড়ে ফেলল পেছনের সিটে, যেন আসমান চাইলেও নাগাল না পায়। কি করছো তুমি হুশ! অধরে তর্জনী ছুঁয়ে দিল রোজা। তাতে দৃশ্যমানভাবে প্রভাবিত হলো আসমান। কোমর আঁকড়ে ধরা হাতগুলো অতিরিক্ত চাপে চেপে বসল। স্পষ্ট অনুভব করল রোজা। ঝুঁকল অমানিসার তরে। আসমান, তুমি শুধু আমার চাঁদ নও, সেই চাঁদের কলঙ্ক। কলঙ্কবিহীন যেমন চাঁদ হয় না, তেমনি অমানিসাবিহীন দীপ্তি হয় না। চেয়ে থাকলো আসমান এক দৃষ্টে। অনুভব করলে তার হৃদস্পন্দন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নিয়ন্ত্রণহীন উদ্গীরণ ঘটছে আবেগের। সন্নিকটতা অসহ্যকর ঠেকছে। বাসনা হচ্ছে সামান্যতম দূরত্ব ঘুচিয়ে ফেলার। রোজার দুহাত চাপল তার মুখায়বে। আলোর গুরুত্ব কেউ কোনোদিন উপলব্ধি করবে না যদি সে আধার অনুভব না করে। আরো একটু ঝুঁকলো দীপ্তি। তার শিশির ভেজা ঘাসের ন্যায় অধরের মাঝে সম্মিলিত হয়ে গেল অমানিসা। তাই আমি তোমাকে কোনোদিন বদলাতে চাইনি। আমিও হয়তো বলতে পারতাম, ছেড়ে দাও, ফিরে আসো আমার তরে, আমার হাত ধরে বাঁচো আমার দুনিয়ায়। কিন্তু বলিনি, কেন জানো? কারণ আমি অবহিত। যে গ্লানির স্রোতে তুমি সিক্ত হয়েছ, তার মোচন অসম্ভব। সেই মোচনের ধৃষ্টতা তুমি দেখেছিলে একবার, কিন্তু ভাগ্য নির্মমভাবে তোমায় তার শাস্তি দিয়েছে। এই গ্লানি অস্তিত্বের চাপেই তোমায় বাঁচতে হবে। প্রতিটা মুহূর্তে অতীতের শক্তিরা তোমায় তাড়া করবে। মোকাবেলা, সংগ্রাম, প্রতিশোধ, টিকে থাকা, এই তোমার জীবনচক্র। আমি সবকিছু জেনে আবদ্ধ হয়েছি তোমার বন্ধনে। জলজল করে উঠল রোজার নয়নজোড়া অব্যক্ত অনুভূতির ফোঁটায়। তুমি যেমন, আমি তেমনই তোমায় ভালোবেসেছি আসমান। তা হোক তোমার নমনীয়তা, হোক তোমার নিষ্ঠুর ভাগ্য, কিংবা হোক তোমার পৈশাচিকতা, তোমার ভালো মন্দের গুরুত্ব আমার কাছে সমান, প্রিয়। কাঁপল হৃদয়, বক্ষে উঠল দুর্বার ঝড়। এক বিধ্বংসী অনুভূতির প্রবাহ উতলে উঠতে দুমড়ে মুচড়ে দিল যেন কঠোরতার খোলসকে। ঝুঁকে এলো রোজা, নিকটের আহ্বানে তেজস্বী অশ্বের গতিতেও হার মারল আসমানের শীতলতম হৃদযন্ত্র। আমি ভালোবাসি কলঙ্ককে, ভালোবাসি এই কলঙ্কের অধিপতি চন্দ্রকে। বিড়বিড় করল রোজা, সন্তপর্ণে ছুঁয়ে দিল আপন অধর, ঠিক আসমানের ঠোঁটের পাশে দাগে উচ্ছ্বাসিত ত্বকে। কোমল স্পর্শে তার বয়ে চলল সেই কলঙ্কের দাগ জুড়ে, যেন শোষণ করে নিল তার মাঝ থেকে সবটুকু গ্লানি, পরিপূর্ণ করল ভালোবাসায়। আবেশে চোখ বুজে এলো আসমানের, ভ্রুজোড়া ধারণ করল আবেশে চোখ বুজে এলো আসমানের, ভ্রুজোড়া ধারণ করল তীব্র কুঞ্চন। বাম কপল হতে রোজা ডান কপলে ভিড়তেই তার অ্যাডামস অ্যাপেল ঢেউ খেলেই উত্তেজনা প্রবাহ বয়ে গেল নিম্নে। দৃষ্টি মেলালো, কোমরে রাখা হাত দুটো স্থির রাখা সম্ভবপর হলো না। বেহায়া অন্তরের আশকারায় তা বয়ে চলল, পিঠের মাঝখানে, কখনো বা নিচে। ক্ষণে ক্ষণে ভূকম্প খেলে গেল শরীরে, অনুভূতির গাঢ়ত্বে। একদম কানের নিকট পর্যন্ত দাগে অধর বুলিয়ে রোজা থামল। দুর্বার হৃদযন্ত্র তার এই দুঃসাহসিক পদক্ষেপে রীতিমতো বিস্ফোরিত হয়েছে যেন। মুখ তুলে তাকালো, কৃষ্ণগহ্বরের মাঝে বেজায় ধোঁয়াশা, তীব্র আকর্ষণের আকাঙ্ক্ষা। পুষ্ট অধরে তাকালো রোজা। একই সময়ে তার ওষ্ঠেও মোহময় দৃষ্টিপাত ঘটল আসমানের। উভয়ে আপন হৃদস্পন্দন শুনতে পাচ্ছে, নীরবে যেন অনুমতির বিনিময় ঘটল। ঝুঁকল রোজা, সায় জানিয়ে মাথা তুলল আসমানও। দৃষ্টিজোড়া বুঝে এলো রোজার, অজানাকে আলিঙ্গনের আবেশে।
কিন্তু এই অধরের স্পর্শ অনুভব করার পূর্বে অতর্কিতে তার ঘাড়ে চেপে বসলো আসমানের হাত। এক প্রচন্ড ঝটকা আসমানের বুকে আছড়ে পড়ল রোজা। হতবিম্বল হয়ে সামান্য মাথা হেলিয়ে তাকালো ভিন্ন দিকে। মাত্রই অনুভব করেছে যেন কিছু একটা তার কানের পাশ দিয়ে শিস বাজিয়ে গিয়েছে। তাকাতেই স্পষ্ট হলো ব্যাপারটি। গাড়ির জানালার কাচ ফাটলে পূর্ণ, মধ্যিখানে একটি ফুটো। ঝট করে আবার বিপরীত দিকে ফিরল। জানালার ঠিক নিচের দিকে দরজার অংশে গেঁথে আছে বুলেট। ক্রিয়ার প্রতিক্রিয়ার স্বরূপ রোজা উঠে গেল, কিন্তু আসমানের জোর প্রয়োগে সম্ভব হলো না। নিজের বক্ষ মাঝে সে আড়াল করে ফেলল রোজাকে। সুরক্ষিত বাহুডোরে চেপে মাথা নুইয়ে শুয়ে পড়ল সিটের উপরেই। সজাগ দৃষ্টি তার জানালার দিকে। সম্পূর্ণ বরফের মতো তাকিয়ে রইল রোজা। সদা প্রস্তুত আসমানের হাত ক্ষিপ্র গতিতে গাড়ির বক্স থেকে বের করলো জিনিসটি। একটি সুইস নাইফ। রোজার দিকে তাকালো চকিতে। হেড ডাউন, ওকে? সম্মতি জানালো রোজা কিঞ্চিত বিহম্বল দৃষ্টিতে। আসমান ঝুঁকল, তার কপালে প্রগাঢ় চুম্বন মেখে বিড়বিড় করল, আমি আছি, এইটুকুই। হামাগুড়ি দিয়ে গাড়ির বিপরীত প্রান্তে দরজা খুলে আসমান মাথা নুয়ে বাইরে বেরিয়ে গেল। দরজা আটকে যেন সুরক্ষিত দেয়ালে আবদ্ধ করে গেল প্রিয়তমাকে। সিটের উপর এলিয়ে দুহাতে মাথা চেপে একদম স্থির হয়ে থাকলো রোজা। অদ্ভুত হলেও সত্য, তার ঠিক ভয় অনুভূত হচ্ছে না। আসমান আছে, তার ভয় কিসের? হুম, শুধুমাত্র আসমান নয়, সে নিজেও আছে আসমানের পাশে। মোকাবেলা করবে একসঙ্গে। হামাগুড়ি দিয়ে গাড়ির পেছনে পৌঁছালো আসমান। অতি সন্তর্পণে মাথা সামান্য তুলে সড়কের দুধার পরীক্ষা করতে বিপরীত প্রান্তের গলির মতো জায়গা জুড়ে একটি অডি A6 মডেলের গাড়ি অবস্থান করতে দেখল। তবে গাড়িটিই নয়, বরং এর দরজার সামনে হেলান দিয়ে দাঁড়ানো মানুষটি তাকে বিস্ময় করল। চরম বিস্মিত। পরিধানে একটি ধবধবে শুভ্র ফ্রক, যা দৈর্ঘ্য হাঁটু পর্যন্ত, নিচে লেদার বুট। একটি বেল্ট ঝুলছে কোমরের বেপরোয়া ভাবে। দীঘল কেশরাশির মাঝে ধূসর বর্ণের আবহাওয়া। তবে সামান্যতম পরিবর্তন আসেনি লাস্যময়ীর চেহারায়। পূর্বের ন্যায় ঢেউ খেলানো বিস্তৃত অধর জুড়ে টকটকে রীতিমতো অপ্রয়োজনীয় লিপস্টিক। দৃষ্টির মাঝে মাদকীয়তা। দুহাতে একটি পিস্তলে পুনরায় ম্যাগাজিন ভরতে ব্যস্ত। রাফা কাইসার। কুঞ্চিত হলো আসমানের মুখায়ব। ওই নাম এবং নামের অধিকারিণী উভয় তার নিকট বিষধর সর্প ব্যতীত ভিন্ন কিছু নয়। তড়িৎ গতিতে উঠল আসমান। মস্তিষ্ক হিসাব করে নিয়েছে ইতিমধ্যে। ম্যাগাজিন ভরতে ভরতে সে 4 লাফে রাফার নিকট পৌঁছাতে 5 সেকেন্ড সময় নিলে প্রস্তুত হওয়ার আগে ধরাশি সম্ভব। দ্বিধাদ্বন্দ্বের সময় নেই এইখানে। সুইস নাইফটি দক্ষতার সাথে 2 আঙুলে ঠেকিয়ে অত্যন্ত দ্রুত রীতিমতো চোখের পলকে সড়ক টপকে অডির সামনে পৌঁছালো তীব্র অনিচ্ছা সত্ত্বেও। রাফার একটি হাত টেনে ধরল আসমান। ভড়কে যাওয়া দৃষ্টি তুলে তাকাতেই রাফা সম্পূর্ণ স্থির হয়ে পড়ল। বিন্দুমাত্র পরিশ্রম করতে হলো না তার হাত থেকে অস্ত্রটি কেড়ে নিতে। তবুও সাবধানতা বজায় রেখে দরজার সঙ্গে তাকে চেপে ধরে কণ্ঠে ছুরি ধারালো প্রান্ত ঠেকালো আসমান। হুমকি স্বরূপ। এক মুহূর্তের জন্য রাফার দৃষ্টিতে বিহম্বলতা খেলে গেল। পর মুহূর্তে সে অনুভব ছাপিয়ে প্রকাশ পেল আকর্ষণ। হাউ রোমান্টিক! ঘোর লাগানো কণ্ঠে কেমন ছন্নছাড়া ভাবে রাফার উচ্চারণ সামান্য প্রকম্পন তুলল আসমানের অস্তিত্বে। এই রমণের অস্তিত্ব তার চিত্তে বিন্দুমাত্র পরিমাণ হলেও চির সৃষ্টিতে সক্ষম। সামান্য ঝুঁকল সে নিকটে। গলায় ছুরি ধরে রেখেছি পুষ্পমালা নয়। তাতে যেন দ্বিগুণ মাত্রায় বেসামাল হয়ে রাফা আসমানের হাতখানা চেপে ধরল, টানল অতি সন্নিকটে। আই ফাইন্ড ইট ভেরি রোমান্টিক, ডোন্ট ইউ? একটি ছোট্ট নিঃশ্বাস নির্গত হলো আসমানের বক্ষ হতে। সামান্য মাথা কাত করে ভিন্ন দিকে চেয়ে শুধালো। ধূসর বইয়ের দুনিয়া এবং বাস্তবতার মাঝে ফারাক আকাশ পাতালের ম্যাম। মিশ্রিত হাসিতে উচ্ছ্বাসিত হলো রাফার টকটকে অধর। তার অবয়ব হতে কিঞ্চিত উৎকট বাজ ভেসে আসছে। মস্তিষ্ক তার অচল প্রায়, নেশার ঘোরে সামান্য নিয়ন্ত্রণহীন। তবুও আপন বৈশিষ্ট্য সদা প্রচলিত রাফা ঝট করে হাত বাড়িয়ে আসমানের চিবুক চেপে ধরল। তার মুখ এদিক সেদিক ঘুরিয়ে
প্রাণ ভরে অবলম্বন করল সৌন্দর্য কিংবা কলঙ্ক। অসন্তুষ্ট মনোভাবে তার মুখ কুঁচকে এলো সামান্য। মেবি আই ডিড নট পানিশ ইউ এনাফ। চাঁদ বদনখানি এখনো যথেষ্ট আকর্ষণীয়, তাই তো আবারও বিয়ে করেছ। মুষ্টিবদ্ধ হলো আসমানের হাত। নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেও রাফার হাত ক্রমশ চেপে বসল, এতটা জোরের সঙ্গে যে হিংস্র পশুর ন্যায় ধারালো নখের আঁচ পড়ল কপলে। তবুও নির্বিকার দৃষ্টিপাত আসমানের, তাতে ধপ করে জ্বলে উঠল রাফার মস্তিষ্ক। ওই মেয়ের দুঃসাহস কি করে হয় তোমাকে বিয়ে করার? তুমি শুধুমাত্র আমার সম্পত্তি, আর কারো না। আন্ডারস্ট্যান্ড? আমি একজন জলজান্ত মানুষ, কার বাবার সম্পত্তি নই। মানুষ নাকি মেশিন? প্রশ্নটি আসমানকে থমকাতে বাধ্য করল। তাতে রাফা তার কাঁধে হাত চেপে রীতিমতো জড়িয়ে ধরল তাকে। আই মিসড ইউ ভেরি মাচ, মাই ডগি। অশ্রুপাত হলো নয়নে। আসমানকে নিজের বুকের গভীরে যেন মিশিয়ে ফেলতে ইচ্ছুক রাফা এমন ভাবে আঁকড়ে ধরল তার বলিষ্ঠ অবয়বখানি। আমি নিশ্চিত ওই মেয়ে তোমাকে তোমার টাকা পয়সার লোভে বিয়ে করেছে, না হলে কার সাধ্য এই দানবকে বরণের? শুধুমাত্র আমি রাফা কাইসার তা করার অধিকার রাখে, বুঝছ? এই বিয়ের খবর শুনে নিজেকে শান্ত রাখতে পারিনি, বিশ্বাস করো। পিস্তলটা নিয়ে সোজা বেরিয়ে পড়েছি। আজ ওই বিস্টার একদিন নয়তো আমার একদিন। রাফার বক্তব্য আসমানের কর্ণপাত হলো না। তার দৃষ্টির সম্মুখে ভাসছে বর্তমানে একটি আধার কক্ষ, যার মাঝে কুটিল হাসি সম্বলিত এক রমণী তার লালসা বাসনা মেটাতে অকথ্য অত্যাচার চালিয়ে চলেছে শৈলীর উপর। কাটাকুটির খেলায় শুভ্রতার দেহ রক্তধারায় রেঙেছে, তবুও রমণের লোভাতুর কামনা পূরণে তা যেন যথেষ্ট নয়। ভালোবাসার নামে হিংস্রতা চাই তার। মানব মস্তিষ্কের চরম অবক্ষয়, ধূসরতার চাদরে আচ্ছাদিত হৃদয়, যেখানে যত অধিক ভালোবাসা তত অধিক যন্ত্রণা। স্বাভাবিকভাবে নেওয়া যায় তা কি? আসমানের মতন পাথর হৃদয়ের অধিকারী অস্তিত্বেও চিত্তে কাঁপন ধরল। অতীতের সকল স্মৃতির উদ্গীরণ তার বক্ষমাঝে উত্তাল ঘূর্ণিপাক ঘটাল। থরথর করে কাঁপতে থাকলো সর্বাঙ্গ এই রমণীর আলিঙ্গনের মাঝে। নিঃশ্বাস রুদ্ধ হয়ে এলো। দৃষ্টিতে ভর করল ধোঁয়াশা। শ্রাবণ ক্ষমতা সম্পূর্ণ হাসরু পেয়েছে যেন। অস্তিত্ব সংকটে ভুগছে তার অন্তর। সামান্যতম শক্তি অনুভূত হচ্ছে না, যেন যে এই রমণীকে ঠেলে দূরে সরাবে। ট্রমা শব্দটির যথার্থ বুঝি আজ অনুধাবন হচ্ছে ব্যাপকভাবে। হাত থেকে ছুরিখানারও পতন ঘটল ঝনঝন ধ্বনিতে। সহসাই ঘটল ঘটনাটি, ঠিক যেন আধারের গল্পের প্রজ্বলিত শিখার সম্বরণ। রাত্রির অন্ধকার দূরীভূত করে যেমন দিবাকর আপন আভায় সিক্ত করে ধরিত্রীকে, ঠিক যেন তেমন করেই এক ভরসার স্পর্শ ঠেকল আসমানের পিঠে। তার নিগ্রহ প্রভাবে সে অমানুষীকে মুক্ত করল অশুভ ছায়ার শৃঙ্খল হতে, টেনে নিল আপন প্রশান্তির আলিঙ্গনে। ধূসরতার মুহূর্ত প্রতীক রাফা কাইসারের মুখোমুখি হলো চাঁদের রক্ষক রোজা রহমান চুড়ুইয়ের। নমনীয় গঠনের মাঝেও অদ্ভুত এক কঠোরতা। আসমানের সর্বাঙ্গে চেপে বসা তার দুর্বল বাহুজোড়াও যেন অমিত শক্তির আধার। সুরক্ষার দেওয়ালের মাঝে সে মুড়িয়ে নিয়েছে হৃদরাজকে। কোনো অভাগ্যের স্পর্শে সে টিকতে দেবে না আপন অন্তরের মাঝে। অপবিত্রতায় সিক্ত হতে দেবে না তার শুভ্রতাকে। রোজাকে জড়িয়ে তার কাঁধে মাথা গুজল আসমান, খানিক শিশুসুলভ ভঙ্গিতে। অর্ধাঙ্গিনী তার পিঠে বুলিয়ে আনলো ভরসার ছোঁয়া। কপলে মৃদু চুম্বন এঁকে জানালো, আতঙ্কিত হইও না চাঁদ, তোমার তরে আমি লড়ব। আসমানের কি হয়েছে সে নিজেও বলতে পারবে না, কিন্তু রোজার আলিঙ্গন তার নিকট অত্যন্ত প্রশান্তিময় অনুভূত হচ্ছে। রাফা কাইসার আর এই রমণীর মাঝে তুলনা করাও বোধহয় পাপ হবে তার জন্য। তাই সেদিকটাই গেলই না তার হৃদয়। তবু বিলিয়ে দিল নিজেকে প্রশান্তির মাঝে, যেন
পিপাসার তো মরুযাত্রী লাভ করেছে হিমশীতল সুপের জল। দৃশ্যটি অন্তর্জালা তৈরি করলো রাফার মাঝে। ক্ষিপ্র হাত এগোলো সে আসমানেরকে লক্ষ্য করে, ছাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে, কিন্তু রোজার বাহু তাকে দমন করলো কঠোরভাবে। চেপে ধরল হাতটি, সামান্য জোরে মুচড়ে দিল খানিক। আউচ! লাফিয়ে উঠে হাত ছাড়িয়ে পেছনে সরে গেল রাফা। বিস্ফোরিত নয়নে মেলে চেয়ে থাকলো আসমানের অর্ধাঙ্গিনীর উদ্দেশ্য। এই মেয়ের কোমলতার অন্তরালে লোকায়িত দানবিক সত্তাটি যেন উকি দিচ্ছে সামান্য। এখনো সম্পূর্ণ উন্মুক্ত হয়নি, কিন্তু একবার যদি উন্মুক্ত হয়, তাকে ঠেকানো অসম্ভব। দিনে দুপুরে সড়কপথে দাঁড়িয়ে নাট্যমঞ্চ উপস্থাপন মোটেও মানানসই নয়। তার উপর গুলিবর্ষণ। ধরে নিতে বাধ্য হচ্ছি আপনি একজন বদ্ধ উন্মাদ। তেতে উঠল রাফা, তাতে বিন্দুমাত্র পরোয়া ঘটল না রোজার মাঝে। আসমানকে নিজের পেছনে ঠেলে দিয়ে সামনে এগোলো সে। মুখোমুখি হলো অশুভ রমণীর। খেকিয়ে রাফা বলল, তোমার দুঃসাহস কি করে হয় মেয়ে আমাকে স্পর্শ করার? 2 টাকার দেমাগ ভাঙতে আমার 2 সেকেন্ডও লাগবে না। কেন? মঙ্গল গ্রহের ডাকিনী সর্দারনি আপনি? অভিশাপ দিয়ে নেপচুনে নির্বাসিত করবেন আমায়? এমন গুরুতর পরিস্থিতির মাঝেও রোজার নিষ্পাপ প্রশ্ন রাফাকে ঠিক যতটা বিস্মিত করলো, আসমানকে ততটাই বিনোদিত করলো। তার শারীরিক কম্পন সামান্য কমল। অদরে ফুটল বিলিপ্ত প্রায় হাসির রেখা। আমার সাথে মজা করো? আপনি আমার নাগর লাগেন যে ভর দুপুরে আপনার সাথে ফষ্টি করব? সোজা কথা বলতে পারো না? প্রশ্নের উত্তর প্রশ্নে দাও কেন? একেবারে উত্তর না করে আপনার মান সম্মান ধুলো মিশিয়ে দিতে চাচ্ছি না, তাই। তুমি জানো তুমি একজন কাইসারের সঙ্গে কথা বলছো? তুমি কাইসার? সম্বোধনটি রোজার সর্বাঙ্গে যেন তড়িৎ খেলিয়ে দিল। এতক্ষণ সে সম্পূর্ণভাবে এই রমণীর পরিচয় অনুধাবন করেনি, এবার করেছে। নিজের অনুভূতি নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হয়ে পড়ল। কিছু বুঝে ওঠার আগেই রোজার হাত উত্তোলন হলো, ক্ষিপ্র গতিতে এগোলো রাফার উদ্দেশ্যে। প্রতিক্রিয়া স্বরূপ বুঝে এলো রাফার দৃষ্টি। তবুও কিছু অনুভব না করে উত্তেজিত হৃদযন্ত্রের বাধা পেরিয়ে মিটমিট করে তাকালো সে। একদম তার গালের সন্নিকটে থমকেছে রোজার হাত, কাঁপছে তেজে। চরটি না লাগিয়ে শেষ মিনিট মুঠো পাকিয়ে হাত গুটিয়ে নিল রোজা। বিড়বিড় করল, সুযোগ মতো আমি আপনাকে ধ্বংস করব, কথা দিচ্ছি। হতবিম্বল চেয়ে থাকলো রাফা। উত্তেজিত মস্তিষ্ক এবং মাদকীয় আসক্তি তার সঠিকভাবে ভাবতে অক্ষম বর্তমানে। রোজার গ্রীবার উদ্দেশ্য এগোলো তার হাত। বেরিয়ে এলো ধারালো নখ। নয়নের মাঝে ভর করল শীতল হিংস্রতা। তবে পাশবিকতা প্রদর্শনের সুযোগ ঘটল না। মুহূর্তটি ব্যাঘাত করল অপর একটি গাড়ির হর্ন। ঘুরে চাইতেই গাড়ির দরজা খুলে রীতিমতো ছুটে আসতে লক্ষ্য করা গেল এক রাশিয়ান পুরুষকে। বেবি, তিব পারিয়াতকেয়া, তুমি ঠিক আছো? সুযোগ মতন রোজাকে টেনে নিজের কাছে সরিয়ে আনলো আসমান। তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো পরিস্থিতি। রাফার নিকট এসে তাকে আগলে নিল পুরুষটি। তোস্তা তোবয় স্লুচিলস, ভ্রুদ্রক, হঠাৎ কি হলো তোমার? দিমিত্রি, প্লিজ। জ্যাঙ্গেস কাক, ভলনুয়েশা, কত দুশ্চিন্তা হচ্ছিল জানো? রাফাকে দেখে মনে হচ্ছে সে এই পুরুষের উপস্থিতিতে বিরক্ত হয়েছে অধিক। তবুও সে তাকে জোরপূর্বক আলিঙ্গন করল। তারপর নৃশংস দৃষ্টিপাত ঘটালো আসমান এবং রোজার উদ্দেশ্যে। রাশিয়ান বক্তব্য পাল্টে ইংরেজিতে জানালো, আমার স্ত্রীর যদি সামান্যতম ক্ষতি হয়ে থাকে তাহলে আমি। এক পদক্ষেপ এগোলো আসমান। তার বুটজোড়ার দীপ্ত অবস্থানে শব্দপাত ঘটল চারিপাশে। দিমিত্রির কণ্ঠস্বর মাঝপথেই থমকাতে বাধ্য হলো। তাকে ঘিরে ফেলল পরাশক্তিধর আবহাওয়ান। নেতৃত্বে দণ্ডায়মান অমৃত অশুভরাজ, যার নিগূঢ় শোষণীয় কৃষ্ণগহ্বরে বিলীন হতে বাধ্য যে কেউ। ইংরেজিতে ধ্বনিত হলো বজ্রকণ্ঠ, যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, এই মুহূর্তে এই ললনাকে আমার সামনে থেকে নিয়ে যান।
এবারের মতন মাফ করলাম, কিন্তু মনে রাখবেন মিস্টার দমিত্রি ভলকভ, যদি দ্বিতীয়বার আমার অর্ধাঙ্গিনীর উপর আঘাত আসে, আমি ভুলে যাব যে রাফা কাইসার একজন নারী এবং পুরুষের নারীদের উপর অমূলক দৃষ্টিপাত করার অধিকারটুকু পর্যন্ত নেই। আন্ডারস্ট্যান্ড? গেট লস্ট নাও। স্পষ্ট কম্পিত হলো দিমিত্রি, তবে পাল্টা কোনো প্রকার শব্দ উচ্চারণ করল না। শুধু এক নজর রোজার উদ্দেশ্যে চেয়ে খানিকটা জবরদস্তি করে রাফাকে তুলল গাড়িতে। উল্টো ঘুরে গাড়ি চলে যাওয়ার পূর্বে প্যাসেঞ্জার সিট থেকে মুখ বাড়ালো রাফা। হাতে তার একটি কালো সানগ্লাস উঠে এসেছে, সরাসরি তাকালো সে রোজার উদ্দেশ্যে। ডোন্ট ফরগেট দ্য নেম রাফা কাইসার। ভ্রু কুচকে তাকালো রোজা। সানগ্লাসটি দিয়ে নয়ন ঢেকে সে দৃষ্টি ফেরালো আসমানের পানে। ইউ উইল ডেফিনেটলি মিট অ্যাগেইন, মাই ফেভারিট টয়। কোনো ভ্রুক্ষেপ করল না আসমান, তাকালো পর্যন্ত না, ঘুরে দাঁড়ালো। গাড়িটি ধীরে ধীরে চলে যেতে আরম্ভ করলো অদূরে। অনুসরণে দিমিত্রির গাড়িটি। ভেতরে কয়েকজন লোক রয়েছে অতিরিক্ত, হয়তো নিরাপত্তার জন্য। সকলের দৃষ্টির অন্তরালে যেতে রোজা একটি দীর্ঘশ্বাস ফেলল, চাইল আসমানের দিকে। তুমি ঠিক আছো? কোনো জবাব এলো না। অমানিসার অবয়ব জুড়ে হিমশীতলতা। অদূরে অজানার উদ্দেশ্যে চেয়ে আছে সে। রোজা স্পষ্ট খেয়াল করলো প্যান্টের পকেটে ভরে রাখা হাত দুটো তার অতি ক্ষীণভাবে কাঁপছে তখনও। কিসের অনুভূতিতে? আতঙ্ক, ক্রোধ, ঘৃণা, নাকি এর চাইতেও সুগভীর কিছু? নিজের নতুন কেনা ফোনখানা তুলে রোজা বিড়বিড় করলো, চারুলতাকে ডাকছি, ও এসে আমাদের নিয়ে যাবে। তোমার ড্রাইভ করার দরকার নেই। কোনো প্রকার উত্তর করল না আসমান। তখনও তার নির্বিকার চাহনি দিগন্ত জুড়ে। 20 জানুয়ারি। নগরে জেঁকে বসেছে ঋতু সেনাপতি শীত। তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে সমগ্র দেশ। ইট পাথরের নগর জুড়ে শীতল ছোঁয়া। অস্বস্তিকর উষ্ণতার অভ্যন্তস নগরীবাসে অতর্কিত শীতে যুবধুরু যেন। তবুও থেমে নেই জনজীবন, বরং নব উদ্যমে চলমান তা। বছরের প্রাণভ্রমে আপন জগৎ গুছিয়ে নেওয়ার ব্যর্থ কিংবা কতিপয় সফল প্রচেষ্টা। আগারগাঁওয়ের সড়কপথ ধরে এগিয়ে যাচ্ছে নিহাদের বাইক। আজ বাইক স্যুট পরিধান করেনি। কিছু কাজের প্রয়োজনে অতি দ্রুত পোশাক বদলের প্রচেষ্টায় হুডির উপর ডেনিম জ্যাকেট চড়িয়ে বেরিয়ে গিয়েছে। তবুও শান্তি, ঝামেলা মিটেছে। নিজের একটি ছোটখাটো বাইক রাইডিং কোম্পানি এবং ট্রেনিং সেন্টার খুলেছে সে। নানান ব্যস্ততায় ইদানিং সময় যে কোথায় কেটে যায় টেরটুকুও পায় না। সিগন্যাল পড়তেই থমকালো সে, আর মনে হাত ঘড়িতে সময় দেখলো বিনা প্রয়োজনেই। আজকে বিশেষ কোনো কাজ নেই তার। ভাবলো এই সময় ব্যবহার করে একবার মেঘ তীরে যাবে কিনা। কিন্তু আসমান ব্যবসার দিকে এবং রোজা পড়াশোনায় মনোযোগী। থাকার মধ্যে চারুলতা হয়তো আছে, কিন্তু তারও ফিন্যান্সিং প্রজেক্টের ব্যস্ত সময় পার করার কথা। একমাত্র অকর্মার ঢেকি কি তাহলে সে নিজে? অনুভব করতেই আপন মনে হাসল নিহাদ। এই ছন্নছাড়া বাউন্ডুলে জীবন নিয়ে তার সত্যি কোনো অভিযোগ নেই। বেশ তো আছে, মুক্ত স্বাধীন পাখির ন্যায় বিস্তৃত আকাশ ডানা মেলে বিচরণ করে। এক্সকিউজ মি। মেয়েলি কণ্ঠের ডাকে নিহাদের ভাবনায় ছেদ পড়ল। ঘুরে তাকিয়ে সড়কের একধারে অপেক্ষামান এক রমণীকে নজরে পড়ল। ফিকে হয়ে আসা বেগুনি বর্ণের সালোয়ার কামিজ পরিধানে, কালো একটি পাতলা শাল গায়ে জড়ানো, কাঁধে রংচটা ব্যাগ। মুখশ্রী বলতে তেমন কিছুই নেই, শ্যামলতার আবহাওয়া। একটি গাড়ির পাশ গলে বাইক নিয়ে এগোলো নিহাদ। সহজাত স্বভাবে শুধালো, কি ব্যাপার লেডি ফিঙ্গার? বাইক রাইডার ভেবে ভুল করছেন। এটা আমার নিজস্ব বাইক, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। গোটা গোটা 5 লাখে ছিনিয়ে। ফু, এত স্বাদের বাইক কোনো কোম্পানি বিলি বন্টন করে না। মেয়েটি স্পষ্ট বিব্রত হলো। সে সত্যি নিহাদকে রাইডার ভেবেছিল, তাই মুখ ফিরিয়ে জানালো, আমি দুঃখিত। একটি নিঃশ্বাস ফেলল নিহাদ, আশেপাশে তাকালো। কোনো লোকাল নজরে আসছে না।
মেয়েটি হয়তো লোকালের যাত্রী, নিশ্চয়ই বাধ্য হয়ে রাইডার খুঁজছিল, খরচের পরোয়া না করেই। একবার ভাবল কি দরকার, নিজের রাস্তা দেখুক নিহাত, কিন্তু পরক্ষণে হৃদয়ের নিকট হার মানল। আসমান গুরু শিক্ষা তার বড়ই কঠোর। বাগড়া তো একটা দিয়েই দিয়েছেন লেডি ফিঙ্গার, এখন উঠুন পেছনে। কোথায় যাবেন? না না, আপনাকে প্রস্তাব দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমি কোনো সিএনজি খুঁজে নেব। সিএনজি ড্রাইভার যদি আপনাকে কিডন্যাপ করে পুশ করে দেয়, তার থেকে এই বাইকে বসা ভালো না? কিডন্যাপ হওয়ার আগে অন্তত গল্প করে বলতে পারবেন এক হ্যান্ডসামের বাইকে পেছনের সিটটা কিছু মুহূর্তের জন্য হলেও আপনার দখলে ছিল। হাসল রমণী, তাকে লেডি ফিঙ্গার বলে সম্বোধন, আর এখন এমন সন্ধ্যা ছাড়া কথাবার্তা অদ্ভুতভাবে নিহাদের উপর বিশ্বাস তৈরি করেছে তার। ছেলেটিকে যেন অবিশ্বাস করা সম্ভব নয়, এমনটাই মনে হলো অন্তর থেকে। আপনাকে ধন্যবাদ, আমার সত্যি দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কোনো সমস্যা নেই? আজকের দিনের জন্য আমি যাযাবর, দেখবেন আস্তে করে উঠবেন, আমার বাইক যেন ব্যথা না পায়। আবারও হাসলো মেয়েটি, সাবধানে চড়ে বসলো পিছনে, নিহাদের কাঁধে একটি হাত রাখলো। অতিরিক্ত হেলমেটটি তার দিকে বাড়িয়ে নিহাদ হ্যান্ডেল ধরল। হোল্ড টাইট লেডি ফিঙ্গার, আই এম আ ফার্স্ট রাইডার। অহনা। হ্যাঁ, আমার নাম লেডি ফিঙ্গার নয়, অহনা। নিহাদ আর কিছু জিজ্ঞাসা করার সুযোগ পেল না, সিগন্যাল ছাড়তে এগোলো। অহনার প্রদত্ত ঠিকানায় পৌঁছাতে তার বিধ্বংসী বাইকের ৮ ঘন্টা সময় প্রয়োজন হলো। একটি আবাসিক এলাকার ৮ তলা বিল্ডিং। নেমে গেল অহনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। নাটক না করে নিজের কাজে যান। আপনি সত্যিই কিছু চান না? ৫ লাখ টাকার বাইকের মালিককে কি দিতে চান আপনি? অহনা লজ্জাবোধ করলো, কিছু না বলে উল্টো পথ ধরল, সোজা গেটের কাছে। ছোট্ট পকেট গেট খুলে বেরিয়ে এলো বয়স কমপক্ষে ৪৫-এর ঘরে হবে তার। নেহাত চলে যাবে ভাবলেও কেন যেন গেল না, সামান্য কৌতূহল অনুভব করে পর্যবেক্ষণ করতে থাকলো দৃশ্যপট। আম্মা। বয়স্কার বুকে আছড়ে পড়ল অহনা, নিজের মেয়েকে কাছে টেনে স্নেহ বুলিয়ে দিলেন জন্মধাত্রী। ভালো আছেনি আমার আম্মা জান? আমি খুব ভালো আছি আম্মা, এই লও তোমার মাসিক খরচে লাগা ৪টা হাজার টাকা আনছি। আরে আমার পাগলিটা, এসবের কি দরকার? তুই এখন বড় কলেজে পড়স, তোর খরচপাতি আসে না? তোর খরচাপাতি আছে না? তাতে কি আম্মা, তুমিও তো এই ঘরে কাম করো, এই সামান্য বেতনে কি হয়? এটা তুমি রাইখো, যখন যা মনে চাই কিনবা খাইবা। আমার আম্মা জান, বড় নসিব করে তোরে জন্ম দিছি, আল্লাহ যেন তোর উপর মুখ তুলা চাই। অহনার কপালে চুমু খেলেন তার মা। অপরদিকে অদূর থেকে সম্পূর্ণ দৃশ্য অবলম্বন করে গেল নিহাদ। জানে না ভেতরে কেমন যেন অনুভূত হলো, এক অজানা অনুভূতি। মিনিট ১৫ পর অহনা ফিরে এলো, নিহাদকে লক্ষ্য করে বিস্মিত হলো ভীষণ। আপনি এখনো যাননি? না, প্রেমিকার আশায় বসে আছি। এমন বেফাঁস উত্তরে অহনার শ্যামলা ত্বকে লালিমা ফুটল। তাহলে থাকুন, আমি গেলাম। থ্যাঙ্কস এগেইন। অহনা হেঁটে এগোতেই নিহাত তার পেছনে বাইক নিয়ে এলো। উঠুন। জি? কালা নাকি, শুনতে পান না? না মানে, একবার যখন পাচার করিনি, দ্বিতীয়বারও করব না। সময় দেখেছেন? সন্ধ্যা নেমেছে প্রায়। যে একখান চমলক্ষ শাল জড়িয়েছেন, তাতে হাইপোথার্মিয়ায় ভুগলে আপনার মাতশ্রীর কি হবে? ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো অহনা। জীবনে বেপরোয়া পুরুষে বহু দেখেছে, তাদের কঠোর ভাব বিবরণও করেছে, কিন্তু এই পুরুষটিকে কেন যেন কিছুতেই অন্য পুরুষদের শ্রেণীতে ফেলতে পারছে না। এমন আচরণে হয়তো তাকে সত্তা ব্যক্তিত্ব অনুভূত হতে পারে, কিন্তু অহনার অন্তর বলছে তা নয়। এই ছেলেটি ব্যাপক কিছু, যাকে ঠিক ঘৃণা করা অসম্ভব। মানুষকে সম্মোহিত করবার জাদু আছে যেন তার মাঝে। মস্তিষ্ক বিবরণ করার আগে হৃদয়ের আশকারায় অহনা নিহাদের বাইকের পেছনের চেপে বসল।
তীর্যক হাসল নিহাদ। রিয়ার ভিউ মিররে তার জন্য স্পষ্ট দৃষ্টিগোচর হলো অহনার। বাইক এগোলো। এবারের গন্তব্য ভিন্ন পথে। মেরিডিয়ান একাডেমির হল অভিমুখে যতক্ষণে নিহাদের বাইক এসে থামল ততক্ষণে অহনা এবং তার মাঝে এক প্রকার বিস্তার আলাপ হয়েছে। ব্যক্তিগত বিষয়ে নয়, সবই মজার ছলে। দেবের সিনেমা পছন্দ অপছন্দ নিয়ে বেশ একচোটা লেগেছে তাদের। অহনা জিৎ ভক্ত, দেব ভক্তদের চঙ্খুশূল। অহনা যখন বাইক থেকে নেমেছে নিহাদ তখনও মাথা দুলিয়ে যাচ্ছে। ছি ছি ছি, আগে জানলে এই কাঙালিকে বাইকে জায়গা দিয়ে বাবুটাকে অপবিত্র করতাম না। ইস, আমি যেন খুব নেচে কুদে উঠেছি আপনার বাইকে। কে বলেছিল প্রথমবার যখন পাচার করিনি দ্বিতীয়বারও করবো না? প্রথমবারে পাচার করা উচিত ছিল। বিনিময়ে হাসলো অহনা, যেন জানে নিহাত তা কখনোই করবে না। ভরসা করেছে সেই পুরুষটিকে। আশেপাশে তাকিয়ে মেরিডিনিয়ার নামটি নজরে আসতেই নিহাত বলল, আরে বাস, আপনি তো লেডি ফিঙ্গার, ঝাঁকানাকা চিজ। স্কলারশিপ? 80%। নার্ভ? একটু একটু। অস্বীকারও করছে না আবার। কি দেমাগ! আমার ভাবিও এখানে পড়ে। কই, তাকে তো দেমাগ দেখাতে দেখি না। ভাবি? মাথা কাত করল নিহাদ। রোজার ইমান চেনো নাকি? চেনা তো কথা, আমি শুনলাম ডিপার্টমেন্টে নাকি সে হেব্বি ফেমাস। আপনি রোজা আপুর দেবর? হেলমেট খুলে চুলে হাত বোলালো নিহাদ, যেন নিজের সৌন্দর্য প্রদর্শন করছে। চোখ টিপ দিয়ে জানালো, সন্দেহ আছে? অহনার অভিব্যক্তিতে দারুণ পরিবর্তন ঘটল। সন্নিকটে সরে এলে সে নিহাদের, সত্যি আপনি আমাকে আগে বলবেন না? রোজা আপু আমার খুব ভালো বান্ধবী। শুধু বান্ধবী নয়, ও আমার বড় বোনের মতন। আমাকে অনেক আদর করে, পড়ালেখায় খুব সাহায্য করে। এই যে এখন ফ্রিরে প্রজেক্টে বসবো, আপু বলেছে আমাকে বুঝিয়ে দেবে সমস্যা হলে। উনি আমার আইডল। বাবারে বাবা, এত প্রশংসা আমার ফুলটুসির। শি ইজ রিয়েলি গ্রেট, আই নো দ্যাট। মৃদু হাসল অহনা, দৃষ্টি তার প্রজ্বলিত অব্যক্ত অনুভূতিতে। নেহাত পুনরায় হেলমেট মাথায় চড়াতে নিজের দ্বিধাদ্বন্দ্ব এবং অস্বস্তি ছেড়ে অহনা বলল, যদি কিছু মনে না করেন একটা জিনিস চাইবো। ভ্রুতলের প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো নিহাদ। আপনার ফেসবুক আইডি বা অন্য কোনো কন্ট্যাক্ট আইডি পাওয়া যাবে? চাইলে ইমেলও দিতে পারেন, না চাইলেও ইটস ফাইন। কেন, আবার বাইকের বুকিং দেবেন নাকি? অহনার দৃষ্টি ফিরিয়ে নিল অস্বস্তিতে। না না, দুঃখিত, বাদ দিন। ফোন দিন। হ্যাঁ, ফোনটা দিন। কানে কম শোনা রমণী? না হেসে পারল না অহনা। নিজের সেকেন্ড হ্যান্ড স্মার্টফোনটা এগিয়ে দিল। নেহাত হাতে নিয়েই বলল, আহা হা হা, পুরাই প্রাচীনকালের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সবাই কি আপনার মতন সোনার চামচ মুখে নিয়ে জন্মায় নাকি মিস্টার? আপন মনে হাসল নিহাদ। সোনার চামচ মুখে নিয়ে জন্ম তার হয়নি, কিন্তু অহনার ভ্রান্ত ধারণা আপাতত দূর করার ইচ্ছা হলো না। ভাগ্যে থাকলে হবে হয়তো। ক্রমান্বয়ে ফোনটি ফিরিয়ে দিয়ে নিহাদ বলল, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চ্যাটিং 50, ভয়েস মেসেজ 100, অডিও কল 500 আর ভিডিও কল 1000 টাকা। আপনি একটা ফাজিল ছেলে। দাঁত দেখিয়ে হাসল নিহাদ। ইঞ্জিনে চালু করে বাইকে হ্যান্ডেল ধরল। যান্ত্রিক গর্জনে ছাপিয়ে নিহাদ ব্যক্ত করল, অনলি লে পাগলু ডান্স ইজ রিয়েল। হ্যাঁ, 100%, লাভ ইজ দ্য বেস্ট। গ্লাভস পরিহিত তর্জনীতে অহনার কপালে টোকা দিল নিহাদ। তারপরে বাইক চালিয়ে চলে গেল আপন গন্তব্যে। অহনা ঠায় দাঁড়িয়ে চেয়ে থাকলো যতক্ষণ না নিহাদের বাইক আড়াল হয়ে যায় দৃষ্টিসীমার। তারপর আনমনে হেসে হলের দিকে এগোলো। হাতের ফোনে সদ্য সেভ করা নাম্বারটা দেখলো। নাম হিসেবে দিয়েছে গ্রিক গড। ঠোঁটে ঠোঁট চেপে রইল অহনা। পর মুহূর্তে অট্টহাসিতে ফেটে পড়ল। আশেপাশের গুটি কতক ছেলে মেয়ে তাকে এমন বেখেয়ালে হাসতে দেখে ভাবল, মেয়েটি পাগল হয়ে গেল নাকি। তখনও কেউ কল্পনা করতে সক্ষম হয়নি এই হাসি খুশি মেয়েটির ভবিষ্যৎ কতটা রোমহর্ষক হতে সক্ষম। পরদিন গাড়িতে করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছে রোজা।
আজ একটি প্রজেক্ট আছে তাদের, ফিল্ডে নিয়ে যাওয়া হবে প্রথমবারের মতন। তাতে ভীষণ উত্তেজিত সে। জার্নালিজমের ব্যাপারটা তার দারুণ লাগছে। মুক্ত বাক্যের বিনিময়, যৌতুক আলোচনার সমালোচনা, সত্য উদ্ঘাটনের মিডিয়ার ভূমিকা, বিষয়গুলো ভীষণ চ্যালেঞ্জিং। তাই আলাদা টান কাজ করে যেন। তাছাড়া ভার্সিটিও ভীষণ প্রিয় তার। প্রথম প্রথম কিছুটা হীনমন্যতায় ছিল স্টাডির গ্যাপের কারণে। ক্লাসমেটদের হিংসভাগ তার চেয়ে বয়সে ছোট, কিন্তু এখন আর অস্বস্তি হয় না, বরং প্রচন্ড ভালো লাগে। তাকে সকলে রোজা আপু বলে সম্বোধন করে, যেন সবার ভরসার গুরুজন সে। গাড়িতে বসে প্রতিমধ্য ফাউন্টেনের পেনের গল্পের কাজ শেষ করে ইমেল পাঠিয়ে দিল। তার ধারাবাহিক গল্পটি আজ সমাপ্ত। পাঠকদের প্রতিক্রিয়ার অপেক্ষা করা দুষ্কর। আপন মনে খুশি হলো সে। মেরিডিয়ানের মূল সড়কপথের আজ খানিকটা যানজট সৃষ্টি হওয়ার ড্রাইভার ভিন্ন পথে হলের সামনে চাপা সড়ক পেয়ে এসেছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রোজা হলের সামনে বেশ ভিড় লক্ষ্য করলো। ব্যাপারটা কি হলো? তার হৃদয়ে অজানা এক আশঙ্কা তার হৃদয় ভার করলো সহসাই। কেন এমন অনুভূত হলো নিজেও বলতে পারবে না। ড্রাইভারকে থামতে বলে নেমে গেল রোজা। ড্রাইভার নিজেও তাকে অনুসরণ করলো। তাকে আদতে ড্রাইভার না বলে বডিগার্ড হিসেবে সম্বোধন করা উচিত। যুবক ছেলেটার নাম হাবিব, আসমানের কোনো এক বিশ্বস্ত লোক। ভিড়ভাট্টা এড়িয়ে রোজাকে তীক্ষ্ণ সতর্কতায় সামনে পৌঁছাতে সাহায্য করলো হাবিব। কিন্তু দৃশ্যপটে দৃষ্টিপাত ঘটাতেই সে অনুভব করলো রোজাকে নিয়ে আসা একদম উচিত হয়নি। সম্পূর্ণ বরফখণ্ডে পরিণত হলো রোজা। প্রসারিত দৃষ্টি তার আবদ্ধ হলের দিকে। তৃতীয় তলার বারান্দা থেকে ঝুলছে এক বিবস্ত্র নারীর মৃতদেহ। দিবাকরের আভা প্রতিফলন হয়ে তার সমস্ত রক্তাক্ত অবয়ব দৃশ্যমান। খুবলে খুবলে খেয়েছে তাকে নরপিশাচগুলোর দল। তা পর্যবেক্ষণের সুবিধার্থে নেই সামান্যতম সুতোর আবরণও। মানবিকতার সীমাহীন অবক্ষয়, বর্বরতার অতিক্রান্ত দেওয়াল। ঝুলিয়ে রেখেছে দেহটি অতি অবহেলায়, যেন প্রদর্শন করছে ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদের পরিণতি। দুহাতে ভাঙা বিকৃত আঙ্গুল চুইয়ে টপটপ করে রক্ত গড়াচ্ছে ভূমিতে। দেখ, দেখে নে বিদ্রোহের পরিণতি। চিৎকার করে যেন তাই জাহির করে চলেছে দৃশ্যটি। নিজেকে সামলাতে প্রচন্ড বেগ পেতে হলো রোজার। অভ্যস্ত সে নৃশংসতায়, কিন্তু এহেন পাপাচার ধরিত্রী আজ পুনরায় কলুষিত করেছে পাপিষ্ঠ গোষ্ঠী। টলে উঠল রোজা। হাবিব তার কাঁধ স্পর্শ করে নিবারণ করল পতন। তবুও দীপ্ত দৃষ্টিতে মানবজাতির অবক্ষয়ের প্রদর্শন অবলম্বন করে গেল রোজা। যতই শরীর ভেঙে আসুক, আবেগের তাড়নায় এক মুহূর্তের জন্য পলক পড়ল না তার চোখের। গতকাল রাত। মেরিডিয়ান একাডেমি হল ১। প্রত্যেকটি হলে বসবাসরত শিক্ষার্থীদের গ্রুপভিত্তিক পড়াশোনা এবং আলোচনার জন্য পাঠকক্ষ রয়েছে, যাতে ডেস্কটপ সুবিধাও বিদ্যমান। কম্পিউটারের সামনে বসে প্রেজেন্টেশন তৈরি করতে ব্যস্ত সময় অতিবাহিত করছে অহনা। স্ট্যান্ডে ঠেকিয়ে রাখা ফোনখানায় চলছে ভিডিও কল। হ্যাঁ, এবার নিচে দেখো ফাইলের মতো একটা আইকন। ওটাতে প্রেস করলে সব ঠিকঠাক হবে। আর পয়েন্ট কয়টা নিয়েছো? আর পয়েন্ট কয়টা নিয়েছো? 5টা। আরো দুটো বাড়িয়ে 7টার মতো নাও। বেশিরভাগ 5টাই নেবে। আমি 8টা নিয়েছি। ঠিক আছে রোজা আপু। প্রায় ঘন্টাখানেক সময় প্রয়োজন হলো সম্পূর্ণ প্রেজেন্টেশন প্রজেক্ট সমাপ্ত করতে। চেয়ারে এলিয়ে আড়মোড়া ভাঙতে ব্যস্ত অহনা ফোনের দিকে চেয়ে ফিক করে হেসে ফেলল। সঙ্গে ওপাশের অপেক্ষামান রোজাও। থ্যাংক ইউ রোজা আপু, ইউ আর দ্য বেস্ট। হয়েছে হয়েছে, আগামীকাল রাব্বি চাচার ভেলপুরি চাই কিন্তু। আরে অবশ্যই অবশ্যই, নিজের হাতে তুলে খাইয়ে দেবো তোমাকে, শুধু বিলটা তুমি দিও। হা হা হা, তুমি তো বেজায়। কিছু লাগবে? স্ক্রিনে দেখা গেল রোজা মাথা তুলে ভিন্ন দিকে চেয়ে আছে। তার রুমে বোধহয় অন্য কেউ এসেছে। অহনা
আগ্রহ ভরে অপেক্ষা করলো। রোজা তার সঙ্গে কথা বলতে ব্যস্ত। না, আমি নেইনি। নিহাদকে দিয়েছ নাকি? নিহাদ নামটা শুনতে কেমন যেন অনুভূত হলো অহনার। বিনা কারণে উষ্ণতায় ছেয়ে গেল তার অস্তিত্ব। আজকের দিনটা তার জীবনের অন্যতম সেরা দিন হিসেবে ইতিমধ্যে হৃদয় মাঝে স্থান করে নিয়েছে। বাইকে বসা হাস্যোজ্জ্বল ছেলেটির নিষ্পাপ মুখায়ব স্মরণে আসতেই অহনার ঠোঁট জুড়ে মিষ্টি হাসির ধারা ছড়িয়ে পড়ল। রোজার কণ্ঠে তার ভাবনা জগতে বিচরণের সমাপ্তি ঘটল। কি ব্যাপার? কোথায় হারিয়ে গেলে? এমন একা একা হাসি তো ভালো লক্ষণ নয়। না না রোজা আপু, তেমন কিছু না। উম তোমার উল্টো পাশে কে? ভাইজান? হাসলো রোজা, মাথা নেড়ে সম্মতি জানালো।